ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের যে ক্লাসটা আজকে আমি তোমাদেরকে করাবো, সেই ক্লাসে তোমাদেরকে যে অধ্যায়টা সম্পর্কে আমি শিখিয়ে দেবো সেই অধ্যায়টা হচ্ছে তোমাদের বইয়ের অধ্যায় নম্বর 19, অর্থাৎ যেটা স্থানাঙ্ক জ্যামিতি। তোমরা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে অধ্যায় নম্বর 4-এ তোমরা শিখেছিলে। এই অধ্যায় নম্বর 4-এ যে স্থানাঙ্ক জ্যামিতিটা ছিল সেটা হচ্ছে দূরত্ব নির্ণয় ছিল। এবারে আমরা অধ্যায় নম্বর 19-এ আসছি। 19-এ যে স্থানাঙ্ক জ্যামিতির কাজগুলো আমরা শিখব সেগুলো হচ্ছে সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, অর্থাৎ দুটো বিন্দু, সেই দুটো বিন্দু দিয়ে যে সরলরেখা তৈরি করা যাবে সেই সরলরেখাকে অন্য কোনো একটা বিন্দু অন্তর্বিভক্ত করবে বা বহির্বিভক্ত করবে, সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা এই অধ্যায়ে শিখব। এই 19 নম্বর অধ্যায়ে দেখো হেডিংটা প্রথমে সবাই, যে স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। এই অধ্যায়ে তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এই অধ্যায়ে যে অঙ্কগুলো করে দেওয়া আছে এবং যে উদাহরণগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে সেগুলো তোমরা প্রত্যেকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আমি তোমাদের অঙ্কগুলোর পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেটা আমাদের দেখে নিতে হবে সেটা হচ্ছে যে আমরা ধরছি আমাদের কাছে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু, দুটো বিন্দু আছে। এ বিন্দুর যে স্থানাঙ্কটা সেটা আমরা ধরে নিচ্ছি x1 y1 স্থানাঙ্ক। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক আমরা খুব সহজেই ধরতে পারি যে x2 এবং y2, ঠিক আছে। এবারে এই যে এ বিন্দু এবং বি বিন্দু, এদের দুটোকে যুক্ত করে একটা সরল রেখা অঙ্কন করতে হবে। তাহলে যদি এটা এ বিন্দু হয়, এখান থেকে একটা সরল রেখা অঙ্কন করলাম বি বিন্দু অবধি, হয়ে গেল। এইবারে এই যে সরল রেখাটা অঙ্কন করা হয়েছে, এই সরল রেখাটার বা সরল রেখাটাকে অন্য আরেকটা বিন্দু দুটি ভাগে বিভক্ত করবে। কিভাবে না, অন্তস্থভাবে। তাহলে যদি এটা এ হয় আর এটা বি হয়, এটাকে অন্তস্থভাবে মানে ধরা যাক এই একটা বিন্দু, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। পি বিন্দুটা কি করলো, এই এ বি সরলরেখাকে অন্তস্থভাবে বিভক্ত করলো, অর্থাৎ পি বিন্দুর অবস্থান এ এবং বি বিন্দুর মধ্যে কোনো একটা জায়গায়। সেই অবস্থানটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এবারে যেটা বলা হচ্ছে সেটা হলো এই যে পি বিন্দুটা, যার স্থানাঙ্কটা আমরা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। এবারে এই বিন্দুটা যেটা করছে সেটা হচ্ছে এই বিন্দুটা এই এ বি সরল রেখাংশকে দুটো ভাগে ভাগ করছে। কি কি ভাগ? দেখো, এখান থেকে এই অবধি একটা অংশ, আবার এখান থেকে এই অবধি আর একটা অংশ। আমি দুটো আলাদা রঙের কালি দিয়ে বুঝিয়ে দিলাম, তাহলে দুটো অংশ পাওয়া গেল। এবারে প্রথম যে অংশটুকু, অর্থাৎ এ থেকে পি অবধি ধরে নিচ্ছি এটা হচ্ছে এম অনুপাত, আর এই যে অংশটা এটা হচ্ছে এন। তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দু কি করছে, পি বিন্দু হচ্ছে m:n অনুপাতে ভাগ করেছে কাকে, এ বি সরল রেখাকে ভাগ করে। এটা আমরা কিন্তু ছবি থেকে পেয়ে গেলাম। তাহলে এই যে পি বিন্দুটা এ বিকে ভাগ করলো, বা এ এবং বি বিন্দুর সংযোজক সরল রেখাংশকে এটা বিভক্ত করলে হচ্ছে m:n অনুপাতে। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। আমরা কি করব? আমরা পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে এটা সবার আগেই আসছি আমি, যে পি এর স্থানাঙ্ক। পি এর স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমরা জানি যে একটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, একটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। তাহলে প্রথমে যেটা আমরা করব সেটা সূত্রটা হচ্ছে এম। এম মানে কোনটা? এই এমটা। এই এমের সাথে আমি প্রথমে গুণ করব হচ্ছে এই এমের সাথে এই বি বিন্দুর যে এক্স স্থানাঙ্ক ছিল, অর্থাৎ x2, তাকে আমি গুণ করছি। তাহলে এম ডট x2 হলো। এবারে করছি প্লাস, আর একটা অনুপাত কি আছে, এন। তাহলে এন ডট, যেহেতু এম এর সাথে এই স্থানাঙ্কটা গুণ করেছি, তাহলে নিশ্চয়ই এন এর সাথে আমার কোন স্থানাঙ্ক গুণ করা উচিত? নিশ্চয়ই এই স্থানাঙ্কটা গুণ করা উচিত। তাহলে x1 এর গুণ হবে হচ্ছে এন এর সাথে, তাহলে n ইন্টু x1। বোঝা গেল? কি করলাম? এম অনুপাতের সঙ্গে বি বিন্দুর x স্থানাঙ্ক
এবং n অনুপাতের সঙ্গে a বিন্দুর x স্থানাঙ্ককে গুণ করলাম m ডট এক্স টু প্লাস n ডট এক্স ওয়ান। এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটা দেওয়ার অর্থ এটাই যে p বিন্দুটা a b সরলরেখাকে অন্তস্থভাবে, অর্থাৎ অন্তস্থভাবে বিভক্ত করেছে, মানে মাঝখানে আছে, বা এই এ বি বিন্দুর এ আর বি এর মাঝখানে কোনো একটা অবস্থানে রয়েছে। আর নিচে হচ্ছে এম প্লাস এন, অর্থাৎ অনুপাতের মান দুটোর যোগফল। এটা হচ্ছে এই পি বিন্দুর এক্স স্থানাঙ্কের মান। এবার হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইতে আসি। ওয়াইতেও ঠিক একই রকম, এম ডট ওয়াই টু, এম ডট ওয়াই টু। তাহলে এই এম এর সঙ্গে এই ওয়াই টুর গুণ, তাহলে আমরা কি পাচ্ছি, এম এর সঙ্গে ওয়াই টুর গুণ, তাহলে এম ডট ওয়াই টু। আর এন এর সঙ্গে নিশ্চয়ই তাহলে ওয়াই ওয়ানের গুণ হবে, এন এর সঙ্গে এন ডট ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এম প্লাস এন। ঠিক আছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এই যে সূত্রটা আমরা করলাম, এই সূত্রটার একটা নাম আছে, এই সূত্রটার বাংলা নাম হচ্ছে বিভাজক সূত্র, বিভাজক সূত্র। ঠিক আছে, এর একটা ইংরেজি নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সেকশন, সেকশন ফর্মুলা, সেকশন ফর্মুলা বা বিভাজক সূত্র। তাহলে এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে দুটো বিন্দু রয়েছে, দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশ রয়েছে, সেই সরল রেখাংশকে পি একটা বিন্দু যেটা এম ইস টু এন অনুপাতে বিভক্ত করছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এম ডট এক্স টু প্লাস এন ডট এক্স ওয়ান বাই এম প্লাস এন, কমা দিয়ে এম ডট ওয়াই টু প্লাস এন ডট ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন। এই যে প্লাস চিহ্ন বা এই যে প্লাস চিহ্ন, এই দুটোই কিন্তু অন্তস্থভাবে বিভক্ত করার জন্যে হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অন্তস্থভাবে বিভক্ত করা হয়েছে, অন্তস্থভাবে এখানে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, এই যেহেতু অন্তস্থভাবে বিভক্ত করা হয়েছে তার জন্যই কিন্তু এখানে এই প্লাস চিহ্নটা দেওয়া হয়েছে, বা এইখানে এই প্লাস চিহ্নটা দেওয়া হয়েছে। যদি এটা অন্তস্থভাবে না হতো তাহলে কিন্তু এটা প্লাস চিহ্ন দেওয়া হতো না, সেক্ষেত্রে নেগেটিভ সাইন অর্থাৎ মাইনাস চিহ্ন আমরা ব্যবহার করতাম, যেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এটুকু নিশ্চয়ই সবার বোঝা গেছে। আচ্ছা, এবারে আমরা আর একটা ছোটো সূত্রে আসি, যেটা এই সূত্রকে কাজে লাগিয়েই আমরা করব। সেটা হচ্ছে, ধরা যাক এ বিন্দু এবং বি বিন্দু রয়েছে, তাহলে এদের মাঝখানে একটা সংযোগকারী সরল রেখাও রয়েছে। এবারে পি এমন একটা বিন্দু যেটা ঠিক মধ্যিখানে অবস্থিত, অর্থাৎ ঠিক মিডিলে অবস্থিত। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এর স্থানাঙ্ক যেটা আমরা আগে নিয়েছিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, যেটা বি এর স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স টু ওয়াই টু, আর পি এর যেটা স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স ওয়াই। এটা আমাদের নির্ণয় করতে হবে। এবারে বলছি যেটা আমি, সেটা হলো যে এই যে অংশটুকু আর এই যে অংশটুকু, অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম যে এম ইস টু এন, সেই অনুপাতটা এখন হচ্ছে ওয়ান ইস টু ওয়ান, অর্থাৎ এম এবং এন এর মান সমান ওয়ান ইস টু ওয়ান। তাহলে ওয়ান ইস টু ওয়ান মানে কি? এই যে পি বিন্দু, এটা কি না, এটা হচ্ছে মধ্যবিন্দু। এটা কার মধ্যবিন্দু? এটা হচ্ছে এ এবং বি যে বিন্দু দুটো রয়েছে তাদের সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দু। তাহলে যেহেতু মধ্যবিন্দু, তাই অনুপাতটা কত? ওয়ান ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এবারে এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এবারে আমাদের যে সূত্রটা আমরা বের করছি সেটা হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা এভাবে লিখব, আমরা লিখব যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু, যেটা বইয়ে যেমন দেওয়া থাকবে, এক্স টু ওয়ান, এই বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বা এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যার যেটা সুবিধা, যেভাবে ইচ্ছা লিখতে পারো, স্থানাঙ্ক সমান সমান। তাহলে একটু আবার আগের সূত্রটা আসে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা, এই যে এম আছে, এন আছে, এম প্লাস এন আছে, এই এমও এখন ওয়ান, এনটাও এখন ওয়ান, এম প্লাস এন সবাই ওয়ান। তাহলে এখানে যদি ওয়ান হয় তাহলে ওয়ান ইন্টু এক্স টু, ওয়ান ইন্টু এক্স ওয়ান, আর ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এক্স টু প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু, কমা ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু। ঠিক আছে, এবার এটাকে আমি এভাবেও লিখতে পারি
যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দুখানা সূত্র পেয়ে গেলাম। প্রথম যে সূত্রটা পেয়েছিলাম সেটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক, যেটা অন্তস্থভাবে বিভক্ত করেছিল, সেটা আমরা পেয়েছিলাম। আর এখানে আমরা পেলাম হচ্ছে অন্তস্থভাবে বিভক্ত কিন্তু মধ্যবিন্দু স্থানাঙ্কর সূত্র। এটা আমরা এটাও ব্যবহার করতে পারি বা এটাও ব্যবহার করতে পারি, যে কোনো একটা ব্যবহার করতে পারি। এবারে যেটা আমরা আসছি সেটা হচ্ছে বহিস্থভাবে বিভক্ত। বহিস্থভাবে মানে কি? বহিস্থভাবে বিভক্ত মানে হচ্ছে, ধরা যাক এটা হচ্ছে আমার এ বিন্দু আর এইটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে এটা যদি এ বিন্দু হয়, এর স্থানাঙ্ক ঠিক আগেরটার মতোই ধরবো x1 y1। এটা যদি বি বিন্দু হয় তাহলে এর স্থানাঙ্ক ধরবো হচ্ছে কত না x2 y2 ধরলাম। এবারে আগের বারের ব্যাপারটা কী ছিল, যেখানে অন্তস্থভাবে করেছিলাম, সেখানে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে পি বিন্দু ছিল যেটা এ এবং বি এর মাঝখানে ছিল। এবারে বহিস্থভাবে অর্থাৎ পি বিন্দুটা না এর বাইরে হবে, এরকম কোনো একটা জায়গায় পি বিন্দুর অবস্থান হবে, যেটা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এবারে দুটো ডিস্টেন্স, একটা হচ্ছে এ থেকে পি অবধি, একটা হচ্ছে বি থেকে পি অবধি। এই দুটো ডিস্টেন্সকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে এই যে এ থেকে পি অবধি, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই অবধি যে দূরত্ব, এই একটা দূরত্ব হিসাব করতে হবে। আর এই বি থেকে শুরু করে এই পি অবধি যে দূরত্ব, এই একটা দূরত্বকে মাথায় রাখতে হবে। এটাকে যদি আমরা মনে করি এম অনুপাত, তাহলে এটা হচ্ছে আমাদের এন অনুপাত, m:n অনুপাত। বোঝা গেল ব্যাপারটা? এইটার যে সূত্র, সেই সূত্রটা, অর্থাৎ সূত্র বলতে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের যে সূত্র, সেটা আমরা এবার করি। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু কীভাবে বিভক্ত করেছে না m:n অনুপাতে বহিস্থভাবে, তাই তো? তাহলে অনুপাতটা হচ্ছে আমাদের m:n অনুপাত, আর কীভাবে না বহিস্থভাবে। তাহলে পি এর স্থানাঙ্ক বা পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক যেটা আগের সূত্রটা ছিল, একই সূত্র, শুধু আমি যেটা বলেছিলাম যে m.x2 ছিল, প্লাসের জায়গায় এবার মাইনাস হবে, আর n.x1, যেটা আগের বার কী ছিল, আগের বার ছিল হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ m.x2 প্লাস n.x1। সেখানে বলেছিলাম যে অন্তস্থভাবে সেহেতু এখানে প্লাস। এবারে আমরা যেটা করছি সেটা হলো এই সূত্রটা, এখানে এই যে মাইনাসটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে বহিস্থভাবে। তাহলে এর নিচে আগের বার ছিল হচ্ছে m+n, এখন হবে হচ্ছে m-n। এটা হয়ে গেল x স্থানাঙ্ক। এবারে আমরা y স্থানাঙ্কতে যাব। ঠিক একই রকমভাবে m ডট আমাদের কী ছিল না y2 ছিল, মাইনাস n ডট y1 আর হচ্ছে m-n। তাহলে হয়ে গেল। তাহলে আমরা মোট তিনটে সূত্র শিখলাম। এই যে তিনটে সূত্র শিখলাম, এই তিনটে সূত্র দিয়ে এবার আমাদের কিছু অঙ্ক করতে হবে, যেগুলো হচ্ছে আমাদের পরবর্তী কোষে দেখিতেই রয়েছে, কোষে দেখি 19-এ। এবারে আমরা চলে এলাম কোষে দেখি 19। তাহলে কোষে দেখি 19-এ প্রথমে আমরা 1 নম্বর যে অঙ্কগুলো আছে, একের মধ্যে আমাদের মোট 4টে অঙ্ক আছে। তার মধ্যে প্রথম দুটো অঙ্ক বলা আছে যে অন্তস্থভাবে, এটাও অন্তস্থভাবে, আর তারপরের দুটো বলা আছে হচ্ছে বহিস্থভাবে। তাহলে অঙ্কটা কি বলছে আগে দেখে নাও প্রত্যেকে। দেখো বলছে নিচের বিন্দুদ্বয়ের, অর্থাৎ বিন্দুদ্বয় বলতে কি এই দুটো বিন্দু এরমভাবে বিন্দুগুলো দেওয়া আছে, নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। যে বিন্দু বলতে আমরা ধরে নেব পি বিন্দু। তাহলে এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, তাদের অনুপাত অর্থাৎ m:n এখানে দেওয়া রয়েছে 3:4, এত অনুপাতে অন্তস্থভাবে। তাহলে অন্তস্থভাবের জন্য একটা সূত্র আর বহিস্থভাবের জন্য আর একটা সূত্র। তাহলে সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 1 নম্বর অঙ্কটা আগে করে দেখি যে কিভাবে এটা করা যায়। তাহলে প্রথম অঙ্কটায় যেটা আমি লিখে নিচ্ছি যে ধরি পি বিন্দু, দুটো বিন্দু দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে 6-14 এবং -8-10 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে অনুপাতটা প্রশ্নে বলা আছে 3:4 অনুপাতে, কিভাবে বলেছিল, অন্তস্থভাবে।
অন্তস্থভাবে বিভক্ত করে বা বিভক্ত করেছে। লিখে নিলাম এটা। তাহলে প্রথমে আমরা লিখে নিলাম যে ধরি পি বিন্দু 6-14 এবং এত এত বিন্দুদের সংযোজক সরলরেখাংশকে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে এবার কি লিখব? সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্কটাই প্রশ্নে চাওয়া হয়েছে। পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক বলতে m ইন্টু x2 ছিল, তাই তো? তাহলে m ইন্টু x2, যদি তোমাদের অসুবিধা হয় তোমরা m x1 x2 করে লিখেও নিতে পারো, যার যেটা ইচ্ছা। আমি এখানে দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে করবে। এই হচ্ছে আমাদের প্রথমটা 6-14, আর এই দিকে হচ্ছে আমাদের -8 আর হচ্ছে 10, তাই তো? আর অনুপাতটা হচ্ছে 3:4। এইভাবে লিখে নিলে বুঝতে সুবিধা হয় বা করতে সুবিধা হয়, এভাবে লিখে নেবে। এবার আমাদের সূত্র ছিল এই 3-এর সাথে এইটা গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা করব হচ্ছে 3 ইন্টু -8, ঠিক আছে? তারপরে যেহেতু অন্তস্থভাবে, তাহলে একটা প্লাস চিহ্ন, তাহলে এই 4-এর সঙ্গে এবার এই 6-এর গুণ, তাহলে 4 ইন্টু, অর্থাৎ n ইন্টু, এটা হচ্ছে m আর এটা হচ্ছে আমার n, তাহলে n ইন্টু এবার হচ্ছে x1, যেটা সূত্রে বলেছিল যে n ইন্টু x1। তাহলে n ইন্টু x1 মানে হচ্ছে 4 ইন্টু 6 হয়ে গেল, ডিভাইডেড বাই হচ্ছে m প্লাস n। তাহলে m প্লাস n মানে কত? 3 + 4, 3 + 4, প্রথম অংশটা গেল। আবার এই 3-এর সাথে কি গুণ করতে হবে? এই 10-এর গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু 10 প্লাস 4 ইন্টু -14, অর্থাৎ 4 ইন্টু -14, ডিভাইডেড বাই আমরা আবার পাচ্ছি 3 + 4। বোঝা গেল নিশ্চয়ই সবার? এবারে আমরা পরের লাইনটায় আসি। পরের লাইনে আমরা কী করব? 3 × 8 = 24, অর্থাৎ এখানে হচ্ছে -24 প্লাস 4 × 6, এখানে হয়ে গেল হচ্ছে 24, আর নিচে 4 আর 3 হচ্ছে 7। এখানে 3 × 10 = 30, আর এখানে হচ্ছে -4 × 14 কত হয়? 56, ডিভাইডেড বাই হচ্ছে 4 আর 3 আবার 7। এবারে এখানে -24 প্লাস 24 মানে এখানে 0/7, অর্থাৎ এই জায়গাটা হয়ে গেল 0, কমা এখানে -56 থেকে 30 যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 26, অর্থাৎ -26, নিচে হচ্ছে 7। তাহলে এই যে স্থানাঙ্কটা বেরোলো, এই স্থানাঙ্কটাই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। বোঝা গেল? তাহলে আমরা প্রথম অঙ্কটা করে ফেললাম, পি বিন্দুর স্থানাঙ্ক কত আছে। তোমরা ঠিক এর পরের যে অঙ্কটা আছে সেটা তোমরা বাড়িতে করে নেবে, অর্থাৎ এই যে 2 নম্বর যে অঙ্কটা আছে এটা তোমরা বাড়িতে প্রত্যেকে করে নেবে। একই অঙ্ক আছে, একই নিয়ম আছে, যেভাবে আমি দেখালাম সেভাবে করে নেবে। এবার আমি আসছি হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা যেহেতু বহিস্থভাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি, 4 নম্বরটা তোমরা বাড়িতে করবে। 3 নম্বরটা দেখো বলা আছে -1 2 এবং 4 - 5 এটাকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। তাহলে আগের মতোই করব, ঠিক আগের অঙ্কটার মতোই আমি এখানেও লিখে নিলাম যে ধরি পি বিন্দু -1 2 এবং 4 - 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। তাহলে যদি বহিস্থভাবে বিভক্ত করে, সুতরাং আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আগের অঙ্কটার মতো যদি তোমাদের সুবিধার্থে তোমরা করে নিতে চাও, সেটা হচ্ছে -1 2, এটা হচ্ছে একটা বিন্দু, অর্থাৎ x1 y1, আর 4 - 5 এটা হচ্ছে আর একটা বিন্দু, ডিভিশনটা হচ্ছে 3:2 অনুপাতে। সূত্রটা তো একই সূত্র, শুধু মাঝখানে চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তাহলে 3 ইন্টু প্রথমে 4, তাহলে আমরা প্রথমে আসছি কত? 3 ইন্টু 4, এইবার মাইনাস 2 ইন্টু -1, অর্থাৎ 2 ইন্টু -1, এটা হয়ে গেল প্রথমটা, আর 3 - 2, তাহলে প্রথম অংশটুকু কমপ্লিট। আবার পরেরটা কি? 3 ইন্টু -5, তাহলে 3 ইন্টু -5 আবার -2 ইন্টু 2, 2 ইন্টু 2, আর ডিভাইডেড বাই হচ্ছে 3 - 2। এবার দেখো, যাই হোক না কেন দুটোর ক্ষেত্রে 3 - 2 3 - 2 মানে নিচেরটা 1 চলে আসবে প্রত্যেকটার ক্ষেত্রেই। তাহলে এবারে আমরা আসছি 3 4 12, 12 মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 2 অক্ষে 2, নিচে হচ্ছে 3 - 2 মানে হচ্ছে 1। তাহলে এবার এখানে কত? 3 5 15, তাহলে হচ্ছে -15 আর -2 দুগুণে 4, ডিভাইডেড বাই হচ্ছে 1। ঠিক আছে, এরপরে আমরা কত পাচ্ছি? 12-র সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 14, তাহলে 14, কমা এখানে -15 আর 4 যোগ করলে হচ্ছে
19, তাহলে আমাদের উত্তরটা আসছে হচ্ছে 14, -19। তাহলে এই অঙ্কটায় যে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করলাম সেই স্থানাঙ্কটা পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 14, -19। এই পি বিন্দুটা 3:2 অনুপাতে দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে বহিস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে আমাদের দুটো অঙ্ক কমপ্লিট। এবারে আমরা 2 নম্বরের অঙ্কগুলো করব। দেখো 2-এর দাগে রয়েছে আমাদের দুটো অঙ্ক। কি বলেছে? বলেছে নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে আমরা জানি যে 1:1 অনুপাতে। তাহলে প্রথমে 2-এর 1 নম্বরটা আমি করছি, তোমরা 2 নম্বরটা বাড়িতে করবে। দেখে নেবে কিভাবে করছি। বিন্দু দুটো কি আছে? বিন্দু দুটো হচ্ছে 5,4 এবং 3,-4। এখানে আমি একবারেই লিখে নিলাম, পি বিন্দু ধরার কোনো দরকার নেই যেহেতু মধ্যবিন্দু এখানে। একবারে আমরা যেটা লিখে নেবো সেটা লিখে নিলাম, সেটা হচ্ছে 5,4 এবং 3,-4। তোমরা এভাবেই করবে অঙ্কগুলো। 5,4 এবং 3,-4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্রটা ছিল কি? x1 + x2 বাই ওই 1+1 অর্থাৎ 2, যেহেতু দুটো অনুপাত ছিল 1, তাহলে x1 + x2 ডিভাইডেড বাই 2। তাহলে x1 কত আমাদের এখানে? 5। তাহলে আমরা প্রথমেই লিখছি হচ্ছে 5 প্লাস x2 কত? x2 হচ্ছে 3 ডিভাইডেড বাই কত? 1+1 অর্থাৎ 2, কমা দিয়ে y1 + y2 অর্থাৎ 4 প্লাস হচ্ছে -4। তাহলে 4 + -4 ডিভাইডেড বাই হচ্ছে 2। ঠিক আছে, সবাই নিশ্চয়ই বোঝা গেল। সূত্রটা একবার লিখে দিচ্ছি আমি। কী সূত্র ছিল? সূত্রটা ছিল হচ্ছে x1 + x2 ডিভাইডেড বাই 2 আর y1 + y2 ডিভাইডেড বাই 2। এই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করছি। ঠিক আছে, তাহলে এবার 5 আর 3 8/2, অর্থাৎ এখানে 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, কমা এখানে 4 আর -4 এটা কেটে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে হচ্ছে 0। তাহলে মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা পাচ্ছি হচ্ছে 4,0। এগুলো খুবই ছোট অঙ্ক। এবারে পরের 2 নম্বরটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে করে নেবে। আমি তোমাদের পরবর্তী 3 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নের 3 নম্বর অঙ্কটা যেটা বলছে সেটা হচ্ছে 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে কি অনুপাত? আগে ছিল হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক। এখানে যেমন এই অঙ্কটায় বা এই অঙ্কগুলোতে বিন্দুর স্থানাঙ্ক চাওয়া হয়েছিল, এখানে কিন্তু বিন্দুটার স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে, বলে দিয়ে শুধু অনুপাতটা চাওয়া হয়েছে। অর্থাৎ আমরা জানি অনুপাতটা কি? m:n অনুপাত। তাহলে অঙ্কটা কীভাবে করা যায় দেখা যাক। প্রথমেই যেটা আমি লিখে নিলাম সেটা হচ্ছে, অঙ্কটায় লিখে নিয়েছি যে ধরি 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 এর সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করেছে। এবার এই যে m:n অনুপাতে বিভক্ত করেছে এটা কিন্তু অন্তস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, আমরা এই বিন্দুটা রয়েছে, এই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি m:n অনুপাতে এটা অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে সেটা ধরে নিয়ে আমরা কাজ শুরু করি। সুতরাং m:n অনুপাতে যদি বিভক্ত করে থাকে তাহলে এই যে 1,3 বিন্দু, এই 1,3 বিন্দুর নামটা যদি আমরা মনে করি যে পি, ধরি পি 1,3 বিন্দু, সুতরাং আমরা কি বলতে পারি যে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কি হতে পারে? পি বিন্দুটার স্থানাঙ্ক m:n অনুপাতে হলে m এর সাথে এই 3-এর গুণ হবে, অর্থাৎ m×3 প্লাস হচ্ছে n×4 ডিভাইডেড বাই হচ্ছে m+n, আর m×5 আর n×6 ডিভাইডেড বাই হচ্ছে m+n। এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। আবার প্রশ্নে দেওয়া আছে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,3। এই যে জিনিসটা, এই যে 1, এই 1টা কিসের? এটা হচ্ছে x স্থানাঙ্ক, আর এইটা কি? এটা হচ্ছে y স্থানাঙ্ক। তাহলে এই 1 সমান সমান হচ্ছে এই পুরো জিনিসটা। ঠিক আছে, সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি হচ্ছে 3m + 4n ডিভাইডেড বাই m+n ইকুয়াল টু হচ্ছে 1। বোঝা গেল? আর একটা আমরা কি বলতে পারি? আর একটা বলতে পারি 5m + 6n ডিভাইডেড বাই m+n, এইটা ইকুয়াল টু হচ্ছে 3। এটা বলে দেওয়া আছে, এটা ইকুয়াল টু হচ্ছে 3। এইবারে এখান থেকে আমাদের m:n এর যে মানটা সেটা বার করতে হবে।
আমরা প্রথমে এটা থেকে কাজ করি, এটা থেকে বলতে হবে এটা থেকে, আমি এটা থেকে কাজ করছি। এটা থেকে কাজ করা মানে হচ্ছে যে 3m প্লাস 4n ইকুয়াল টু কত আসছে, m প্লাস n আসছে। এবার এমগুলো একদিকে নিয়ে যাই, এনগুলো একদিকে নিয়ে যাই, আমাদের তো অনুপাত বার করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি এখানে যে 3m মাইনাস m, এই এমটা এদিকে চলে এলো, আর এখানে একটা n ছিল, আর এই যে 4nটা আছে সেটা এদিকে গেলে মাইনাস 4n হয়ে গেল। সুতরাং 3m থেকে m বাদ দিলে হচ্ছে 2m ইকুয়াল টু মাইনাস 3n হলো। তাহলে এবার আমরা কি করব, m বাই n, তাহলে m বাই n ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3, অর্থাৎ এই যে মাইনাস 3 আর এখানকার 2টা গেল হচ্ছে নিচে, তাহলে মাইনাস 3/2। আচ্ছা, m বাই n ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3/2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, সুতরাং m ইস টু n ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 ইস টু হচ্ছে 2। এটুকু নিশ্চয়ই সবার বোঝা গেল। তাহলে শেষ অবধি যেটা আমরা পাচ্ছি যে m ইস টু n ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3 ইস টু 2। এখানে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে, দেখো অনুপাতের ক্ষেত্রে এই মানটা এসছে নেগেটিভ। আচ্ছা, আমরা যখন প্রথম অঙ্কটা শুরু করেছিলাম তখন এই যে m ইস টু n অনুপাত, আমি বলেছিলাম যে আমরা ধরে নিচ্ছি এটা অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে সেই অনুযায়ী আমরা সূত্র ব্যবহার করে আমরা এখান থেকে অনুপাতের যে মানটা পেয়েছি সেখানে m ইস টু n এর অনুপাতে মাইনাস 3 ইস টু 2 পেয়েছি। এইরকম ঋণাত্মক মান অনুপাতে থাকতে পারে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্তে উপনীত হব, আমরা যে সিদ্ধান্তে এখানে পৌঁছাবো সেটা হচ্ছে, যেহেতু ঋণাত্মক মান আমরা পেয়েছি অনুপাতটায়, তাহলে আমরা বলবো যে এই যে m ইস টু n অনুপাতটি, এই অনুপাতটি হচ্ছে বহিস্থভাবে বিভক্ত হয়েছে এই অনুপাতে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং ওই যে বিন্দুটা অর্থাৎ 1,3 বিন্দুটির দ্বারা 1,3 বিন্দুটির দ্বারা 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। বহিস্থভাবে বিভক্ত হয়েছে, 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। তাহলে এইটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন প্রথম ধরে করেছি অঙ্কটা তখন আমরা অন্তস্থভাবেই করেছি, অন্তস্থভাবে বিভক্ত হওয়ার যে সূত্র সেভাবেই আমরা করে এসেছি। কিন্তু উত্তরে যদি আমরা এসে দেখি যে এরকম নেগেটিভ চিহ্ন চলে এসছে, তাহলে অনুপাতে যদি নেগেটিভ চিহ্ন চলে আসে তাহলে অবশ্যই সেই অনুপাতটা বহিস্থভাবে বিভক্ত হয়েছে। ঠিক আছে, এবারে আরেকটু জিনিস এখানে দেখার বাকি আছে, সেটা হচ্ছে এখানে দেখো আমি যখন করেছিলাম আমি কিন্তু শুধুমাত্র এই পার্টটাকে নিয়ে করেছি, এই পার্টটাকে নিয়ে, আমি কিন্তু এই পার্টটাকে নিয়ে করিনি। তাহলে এই পার্টটাকে নিয়ে করলে কি হতো সেটা একবার দেখা যাক। এটাকে করলে ঠিক একই রকমভাবে আমরা করতাম, কোনাকুনি গুণ করতে হতো। 5m প্লাস 6n ইকুয়াল টু এখানে আসতে হচ্ছে 3m প্লাস 3n। তাহলে সুতরাং এখানে এমগুলো একদিকে নিয়ে আসতাম, এখানে 5m, এখান থেকে 3mটাকে এদিকে তাহলে মাইনাস 3m করে ফেলতাম, আর এখানে যেটা আছে 3n আছে, আর এদিক থেকে আমি তাহলে নিয়ে যেতাম হচ্ছে মাইনাস 6n। তাহলে সুতরাং কী আসতো, 5-এর থেকে এখানে 3 বাদ দিলে এটা আসতে হচ্ছে 2m, আর এদিকে আসতে হচ্ছে মাইনাস 3n, তাই তো, 2m ইকুয়াল টু মাইনাস 10। দেখো ঠিক একই লাইনটা, এই লাইনটা খেয়াল করো, এদিকে কী আছে, একই জিনিস, 2m ইকুয়াল টু মাইনাস 3n। তাহলে আমরা যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করলে পরে আমাদের সেই অনুপাতটা একই আসবে। তাহলে এখানেও কিন্তু m ইস টু n এর যে অনুপাতটা সেটা এই অনুপাতটা যা আছে সেই অনুপাতটাই আসবে, অর্থাৎ মাইনাস 3:2 আসবে। অর্থাৎ আমরা এই পাশের মানটাকে নিয়েই কাজ করি বা এই দিককার মানটাকে নিয়ে কাজ করি, অর্থাৎ যে কোনো একটা স্থানাঙ্ক নিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু উত্তরটা আমাদের যা ছিল সেই উত্তরটাই আসবে, অর্থাৎ সেই মাইনাস 3:2 আসবে। অর্থাৎ আমরা বলবো যে এই যে বিন্দুটা আছে 1,3 বিন্দুটা, সেটা 4, 6 এবং 3, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে m ইস টু n আর এখন নেই, এখন এই অনুপাতটা হয়ে গেছে হচ্ছে 3:2 কত হলো 2, তাই তো, হ্যাঁ 3:2 অনুপাতে বিভক্ত করেছে। বোঝা গেছে? তাহলে আমি তোমাদেরকে 3টে অঙ্ক দেখিয়ে দিলাম, এবার পরবর্তী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো দেখিয়ে দেবো, তোমরা বাড়িতে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে।